সাতক্ষীরার জামাত ইসলামের মুক্তিযোদ্ধা এমপি গাজী নজরুল ইসলামের এত বড় ভয়াবহ কাণ্ডের পরও এখনো জামাত কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? জামাত বলছে আমরা তদন্ত করছি, আমরা চোখ কান খোলা রাখছি, কিন্তু না, এই ঘটনা ঘটেছে বেশ আগে। ভিডিওটা কমপক্ষে 13 জুলাইয়ের, মানে প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে অলরেডি। আর বিবাহের কথা 17 জুনের, এবং 21 জুলাই এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় হয়েছিল। 21 জুলাই রাত থেকেই শুরু হয়েছে। সেই হিসাবে আমি যখন কথা বলছি, একদম পুরো জাতি জেনে গিয়েছে, ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। এটাও প্রায় 40 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি প্রায় 35 ঘন্টার কাছাকাছি সময় কথা বলছি, আপনার শুনতে শুনতে 40 ঘন্টা বা 2 দিনের কাছাকাছি। তো এই সময়টাতে যেহেতু পাবলিক পারসেপশন এবং জামাতের অ্যাক্টিভিস্ট বা জামাতের বক্তব্যগুলো যারা প্রচার করে, জনগণ যাদের কাছ থেকে জামাতের ব্যাখ্যা বিবৃতি শুনে আমরা যারা কথা বলি, তাদের সবার পারসেপশন, সবার ব্যাখ্যা ক্লিয়ার যে এটা একটা অঘটন এবং তাকে দল থেকে বহিষ্কার করতে হবে, তার এমপি পদ বাতিল করতে হবে। এ বিষয়ে মোটামুটি ঐক্যমত হয়ে গেছে, ইত্তেফাক। এবং পুরো জাতি এই বিষয়ে একমত যে তিনি অপরাধী এবং তাকে বিচার করতে হবে। এখন কেউ তার পক্ষে আর বলছে না, প্রথম দিকে অনেকে বলতেন। সেখানে এই গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ না নেয়, এই লেট করা, যত লেট হচ্ছে তত জামাত গালি খাচ্ছে। শুধু জামাত না, পুরো ইসলাম পন্থা গালি খাচ্ছে। একটা অঘটন আমার চোখে দৃষ্টিগোচর হয়েছে, যার ফলে এই আলোচনা। আমি জামাতকে বলবো, দেরিতে না, আজকে রাতের মধ্যে, মানুষ ঘুমিয়ে যাওয়ার আগে, দ্যাট মিনস কমপক্ষে রাত 10টার মধ্যে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করুন। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে যে না, তিনি যতটা অপরাধ করেছেন ততটা শাস্তি পাবেন, তার চেয়ে বেশি শাস্তি আবার মিডিয়া ট্রায়ালের কারণে না হয়ে যায়, অ্যাটলিস্ট সাময়িক পদক্ষেপ ঘোষণা করুন যে তার রুকনিয়াত স্থগিত, আমরা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে চূড়ান্ত ব্যবস্থা নিব। সাময়িকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। জামাত এবং ইসলাম পন্থার বিরুদ্ধে মানুষের গালাগালি, ক্ষোভ, এটা থামবে, জনরোষ থামবে, জামাতের লোকজন সোসাইটিতে মুখ দেখাতে পারবে, আমরা মাথা উঁচু করে কথা বলতে পারবো। আপনি সাময়িক পদক্ষেপ মিনিমাম ঘোষণা করেন, এটা আজকের মধ্যেই করতে হবে। যা করেছেন যথেষ্ট লেট হয়ে গেছে। আমি মনে করি 21 জুলাই মানে গতকাল দুপুরের মধ্যেই জামাত নজর রাখছে, এটাই বলেছে একদম শেষ বিকেলে, দুপুরের মধ্যেই একটা সাময়িক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তাহলে জামাতের যে এত বড় ক্ষতি, এই ক্ষতি কিন্তু হতো না। কি ক্ষতি হয়েছে আপনি বিশ্বাস করেন? আমি একটা কথা বলছি, আপনাদের শুনতে খারাপ লাগবে, মিলিয়ে দেখেন। যারা জামাত করেন, জামাতের নেতা, এমপি, তাদের স্ত্রীরা তাদেরকে এখন সন্দেহ করে যে বৃদ্ধ গাজী নজরুল ইসলাম, প্রবীণ জামাত নেতা, মজদুম জামাত নেতা, সাতক্ষীরার জামাত নেতা, তুমি কি সাতক্ষীরার চাইতে বড় জামাত নেতা? তার চাইতে কি সিনিয়র জামাত নেতা? তার এই কাণ্ড, তুমি আবার কি করছো? তোমার কেউ আছেন নাকি? এটা কিন্তু চরম বিব্রত করে। একটু হাসির কথা মনে হয়, বাট ইটস ভেরি আনপ্লেজেন্ট। অথচ বেশিরভাগ লোকই ফ্রেশ, ভালো, মুত্তাকি, তাদের মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু তাদের স্ত্রীরাও তাদেরকে সন্দেহ করছে। আমি এই উদাহরণটা কেন দিলাম, যে স্ত্রীরাও যদি সন্দেহ করে তাহলে বুঝেন যে পুরো জাতি তাদেরকে কিভাবে সন্দেহ করে। জামাত ইসলামের যেমন 21 জুলাই এটা পুরো জাতি জেনেছে, আমরা একটু আগেও জেনেছি, বা বিশেষ করে ইলিয়াস, মাসুদ কামাল, এরা আগেও জানতেন, অনেকে আরো অনেকেই জানতেন আগে। তো 21 তারিখ পুরো জাতি জেনেছে, 21 তারিখ দুপুরের মধ্যে পুরো বাংলাদেশ জেনে গেছে। 20 জুলাই যদি জামাতের ভোট বাংলাদেশে 3 কোটি থাকতো, তাহলে আজকে 22 জুলাই জামাতের ভোট আছে 2 কোটি, 1 কোটি ভোট কমেছে। এই ক্ষতি হয়েছে। এই ক্ষতি হয়েছে জামাত লেট করার কারণে। লেট যদি না করতো, দ্রুত যদি তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারতো বা সাময়িক পদক্ষেপ ঘোষণা করতো, তাহলে জনরোষ কমতো, জামাতের লোকজন পাল্টা ন্যারেটিভ করতে পারতো যে আমাদের দলে আমরা কোনো অপরাধীকে প্রশ্রয় দেই না, এই যে দেখেন, এবং সবাই জামাতকে ধন্যবাদ দিত যে না, জামাত অ্যাকশন নেয়, কাউকে ছাড় দেয় না, যত বড় নেতাও কাউকে ছাড় দেয় না। তখন আমরা পাশার দান ঘুরিয়ে দিতাম যে জামাত ছাড় দেয় না, কিন্তু বিএনপি ছাড় দেয়। বিএনপির এমপির ভিডিও ফাঁস হয়েছিল, কই, তিনি তো এমপি, তাকে তো কিছু বলে না, অমুককে তো কিছু বলে না, তমুককে তো কিছু বলে না। তখন এই বিষয়ে আলোচনায় আসতো। এই যে লেট করা, এখন পর্যন্ত পদক্ষেপ নিতে না পারা, কিছু বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত না,
কিছু বিষয় দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বৃহত্তর স্বার্থে। তো এখানে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু জামাত ভুল করেছে। শুধু এটা না, জামাতের মিডিয়া উইং একটা চরম একটা ভুল কাজ করেছে। আমরা তাদের অনেক সমালোচনা করি, অনেক সমালোচনা গ্রহণ করেন, কিন্তু তাদের অযোগ্যতা দুর্বলতা দেখে আমি অবাক। অবশ্য পুরো জামাতের যে সিস্টেম, তাতে যোগ্য লোক এখানে কন্ট্রিবিউট করবে এই সুযোগ নাই। অযোগ্যরা যারা অন্ধ আনুগত্য করতে পারবে তারাই এখানে পদ পদবি পাবে, আর যারা ক্রিয়েটিভ সৃজনশীল তাদেরকে এড়িয়ে চলো, তারা ক্ষতি করে, এইসব যুক্তি দিয়ে তারা তাদেরকে এড়িয়ে চলবে। এটা এখন পর্যন্ত সিস্টেমেটিক। এই জায়গা থেকে বেরিয়ে আসতে আশা করি জামাত যে গঠনতন্ত্র সংশোধন উদ্যোগ নিয়েছে তাতে এর একটা সুরাহা হবে। যোগ্য লোক, ক্যাপেবল লোক এখানে কন্ট্রিবিউট করার সুযোগ পাবে। তো দর্শক, কি ঘটিয়েছে মিডিয়া উইং দেখেন। এই মিডিয়া উইংকে ঢেলে সাজানো দরকার, এটা আমরা অনেকবার বলেছি। এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়া উইং, প্রেস উইং বা প্রচার বিভাগ বলতে যেটা বোঝায়, তারা ব্যর্থ। তারা ভালো কাজের মধ্যে একটা কাজ করেছে, তারা মিডিয়া উইং নামের একটা ফেসবুক পেজ খুলেছে এবং সেখানে খুব সুন্দর সুন্দর ক্রিয়েটিভ অনেক ফটোকার্ড বানাতে পারে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু ওভারঅল এই মিডিয়া উইং অত্যন্ত অদক্ষ এবং এনসিপির চাইতে দুর্বল। এখানে জামাতের মিডিয়ায় যতটুকু হিট হয়েছিল এতে কাজ করেছে সাবেক শিবির যারা জামাত না, আনঅফিসিয়াল জামাত। কিন্তু মূল জামাত ভয়াবহভাবে ব্যর্থ। তাদের কমন সেন্স যে কতটা খারাপ, কতটা দুর্বল, এটা আলোচনা করতেই আমি এখানে বসেছি ক্যামেরার সামনে। দেখেন, জামাত ইসলামীর একদম অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, একমাত্র অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে, যেই পেজের দিকে পুরো জাতি তাকিয়ে থাকে, এমনকি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয় বা নেয় না, এটা কিন্তু জামাত ইসলামের পেজের দিকে মানুষ বারবার স্ক্রল করছে, রিফ্রেশ করছে, যে কোনো পদক্ষেপের ঘোষণা আসে কিনা, কিন্তু আসছে না এখনো। আমি যখন বলছি ততক্ষণে আসে না। সেই পেজে একটা কোরআনের আয়াত পোস্ট করেছে, সূরা বাকারা 284 নম্বর আয়াত। আয়াতটা একটু দেখেন। যা কিছু আকাশসমূহে রয়েছে এবং যা কিছু জমিনে আছে সব আল্লাহর। যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তোমাদের কাছ থেকে আর হিসাব নেবে না। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ তো সবকিছুর উপরই ক্ষমতাবান। সূরা বাকারা 284 নম্বর আয়াত। এই আয়াতে স্পষ্ট করে মনের কথা গোপন করা এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তো এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই আয়াত এখন পোস্ট করা হয়েছে কেন? কোরআনের আয়াত পোস্ট করার একটা সেন্স আছে। যে কোনো সময় আপনি যে কোনো, এমনকি নামাজের মধ্যে আপনি যে কোনো সময় যে কোনো আয়াত তেলাওয়াত করতে পারবেন না। আপনার একটা তারতিব আছে, তারতিব মেনটেন করে তেলাওয়াত করতে হবে। ইচ্ছা মতো আপনি করতে পারবেন না। তো দর্শক, এই মানে আয়াত প্রয়োগেরও একটা জায়গা আছে। এখানে ক্ষমা করার একটা বার্তা কি বুঝিয়েছেন? যে গাজী নজরুল ইসলামকে ক্ষমা করে দেন, বৃদ্ধ মানুষ। তাহলে এই আয়াত পোস্ট করেছেন কেন? এই আয়াত পোস্ট করে জামাতের মিডিয়া উইং ভয়াবহ অপরাধ করেছে। এর মাধ্যমে একটা বিষয় মোটামুটি আজ করা যায় যে জামাতের কেউ কেউ তাকে বাঁচাতে চান, ক্ষমা করে দিতে চান, শাস্তির আওতায় আনতে চান না, যে ভাই সমালোচনা করেন না, মাফ করে দেন, ক্ষমা করে দেন না, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেবে, কারণ পুরো ইসলাম পন্থার জন্য একটা কলঙ্ক বয়ে এনেছে। এই আয়াতে স্বাভাবিকভাবে কোরআনের আয়াতে তো কেউ হাহা রিয়াক্ট দেওয়ার কথা না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমি যখন কথা বলছি তখন 27,000 রিয়াক্টের মধ্যে 7,500 হাহা রিয়াক্ট। তা কোরআনের আয়াতে হাহা রিয়াক্টের জন্য এই জামাতের মিডিয়া উইং এর এই আচরণ দায়ী। এই জন্য ভেবেচিন্তে কাজ করতে হবে। এবং এখানে যে মন্তব্যগুলো দেখলাম, জামাতের লোকজন এই মন্তব্য করছে, আয়াতের বরাত দিয়ে গাজী সাহেবরা আবার ক্ষমা করে দিয়ে যাইয়েন না, আরো সব বেশিরভাগ মন্তব্য নেতিবাচক। এর মানে ক্ষমা করে দেওয়ার একটা খায়েশ হয়তো বা অনেকের জন্মেছে। না, দ্রুত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন।